কেমন আছো? তুমি? হ্যাঁ আমি। এত অবাক হচ্ছ কেন? কই, এখানে অবাক হওয়ার কি আছে? হঠাৎ করেই তোমাকে, আই মিন, তুমি এভাবে এসে নিজে থেকে কথা বলতে চাইবে, এটা এক্সপেক্ট করিনি আমি। বললে না যে। কি বলবো? ওই যে জিজ্ঞেস করলাম না কেমন আছো। ও, হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? হুম, ভালো থাকলেই ভালো। এখানে কি করছো? না, ওই তো সামনে হোস্টেলে উঠেছি। আজ প্রায় 3 দিন হলো, বা এর থেকেও বেশি হতে পারে। কি, আমার এলাকায় 3 মাস ধরে আমি জানতে পারলাম না? হয়তো জানানোর ইচ্ছে কিংবা সাহস হয়নি। তো আজ কিভাবে হলো এই ইচ্ছে কিংবা সাহস? জানি না, ইচ্ছে হলো তাও এসে কথা বললাম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে। যে কোনো প্রয়োজনে কল করতে ভুলবে না কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমাকে যেতে হবে, কিছু কাজ আছে। হ্যাঁ শিওর। অনেক চলে যেতে লাগলো। আমি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। অপেক্ষা করছি সে যদি পেছন মুড়ে একবার হলেও আমার দিকে তাকায়। কিন্তু সে তো তার পথেই পা বাড়িয়ে চলে যাচ্ছে। তাকাবেই বা কেন? একটা মানুষ কি খুব সহজেই অতীতের কথা ভুলে যায়? কিন্তু আমি অবাক হলাম অনেকের কথা বলা দেখে। সে খুব সুন্দরভাবেই আমার সাথে কথা বলল, যেন আমার প্রতি তার কোনো রাগ অভিমান কিছুই নেই। আমার থেকে যেন সে কখনো কোনো কষ্টের স্বাদ পায়নি। কিন্তু আমি তাকে যা দিয়েছি অন্য কেউ কি আর তা দিতে পারবে বলো? মানুষ কি আমার মতো এতটাই নিষ্ঠুর? আমি অবন্তিকা। আর এই যে ছেলে, আর এই যে ছেলেটার সাথে কথা বললাম সে অনেক। আমরা দুজন দুজনকে ভালোবাসি। 4 বছরের রিলেশন ছিল আমাদের। কিন্তু সেই 4 বছরের এই মধুর সম্পর্কটা গত 4 মাস আগেই পারিবারিক চাপে ভেঙে যায়। আসলে আমাকে গর্ভে ধারণ করা মা নেই। আমার বাসায় যে মা আছেন তিনি আমার সৎ মা। আর এই মায়ের কারণে বাবার আদর থেকেও আমি বঞ্চিত হতে শুরু করেছি। 4 মাস আগের কথা। হ্যালো অনিক, আমার সাথে দেখা করতে পারবে? কি বলে মেয়েটা? পারবো না কেন, আসছি। কল রেখে আমি অবন্তিকার সাথে দেখা করতে গেলাম। কি হয়েছে পাগলির? আজ এত জরুরি তলব? ভাবতে হবে তো। অনেক ফাজলামো করো না। মা আমার বিয়ে ঠিক করেছেন। ছেলেপক্ষ 50 লক্ষ টাকা দেনমোহর দেবে সাথে সাথে। এতে করেই আমার মা রাজি। কি বললেই হলো? তুমি বলে দাও, এ বিয়ে তুমি করবে না। তুমি আমাকে ভালোবাসো। যদি বললেই হয়ে যেত তবে কি আমি এভাবে তোমার কাছে আসতাম? আচ্ছা ঠিক আছে, তুমি বাসা যাও, আমি চিন্তা ভাবনা করে তোমাকে কল করছি। অনেকের কথা মতো আমি বাসায় চলে আসি। রাত যখন প্রায় 12টা বাজে অনেকের কল দেখতে পেয়ে সাথে সাথে আমি রিসিভ করি। অবধি, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি কোনো উপায় পাচ্ছি না। এখন কি করব না করব কিছুই ভেবে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা মাত্র উপায় আছে। কি সেটা? চলো পালিয়ে বিয়ে করি। কি বলছো অনিক, এটা সম্ভব না। আমিও অন্তত আমার বাবাকে কষ্ট দিয়ে কিছু করতে চাইবো না। তো তোমার কাছে কি আর দ্বিতীয় কোনো অপশন আছে? তুমি তোমার বাবাকে কষ্ট দিতে চাও না, কিন্তু তোমার বাবা তো তোমার কষ্টে মুখ খুলে কথা বলে না। দেখো অনিক, বাবাকে নিয়ে এভাবে কথা বলা যাবে না। তুমি যদি পারো বাসায় এসে কথা বলে আমাকে নিয়ে যাও। আমি এক পায়ে প্রস্তুত তোমার সাথে যেতে। তোমার মনে হয় তোমার বাসায় এসে তোমার হাত ছেড়ে তারা দিয়ে দেবে? হ্যাঁ, আরে, তোমার মা তোমাকে টাকার জন্য বিয়ে দিচ্ছে। আমি কি 50 লাখ টাকার মালিক? সেদিন অনেকের এভাবে কথা বলা আমার পছন্দ হয়নি। যাই হোক, যেমনই হোক উনি আমার বাবা। বাবাকে নিয়ে এভাবে কথা বলা আমার সহ্য না হলে আমি অনেকের সাথে রাগ করে কল কেটে দিই। তারপর কি? অবন্তিকার ফোন বন্ধ। হ্যাঁ, জানি, তার সাথে এভাবে কথা বলা আমার একদমই ঠিক হয়নি। কিন্তু আমার কাছে কি আর কোনো উপায় ছিল? আমি প্রতিদিনই অবন্তীকে কল করি। দিনে রাতে এমন কোনো মুহূর্ত বাদ দিইনি যে আমি তাকে কল করিনি। কিন্তু ওপাশ থেকে শুধু কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, এতটুকুই শুনতে পেতাম। কিন্তু আমি থেমে থাকিনি। যাই করি না কেন, সে আমার ভালোবাসা। এভাবে কি ছেড়ে দেব? আমি অবন্তীকে কল করতাম কিন্তু ফোন বন্ধ। তাকে কল করতে করতে যখন আমি এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাই, হঠাৎ মনে হলো তার মায়ের নম্বরে আমার কাছে আছে। আমি সাথে সাথে কল করি। কয়েকটা রিং হওয়ার পরে কল রিসিভড হলে ওপাশ থেকে তার মা বললেন, কে বলছেন? আমি শুধু বলছিলাম অবন্তিকা আছে।
তারপর তার মা যা বলল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। হ্যাঁ, যদিও কথাটা আমার জন্য অনেক কষ্টদায়ক ছিল, কিন্তু কি করার? সে যদি তার পরিবারের জন্য আমার ভালোবাসা ত্যাগ করে সুখে থাকতে পারে, আমিও তবে তার ভালোবাসার জন্য তার সুখে সুখী হয়ে নিজেকে সামলে নিতে পারবো। ব্যাস, তারপর থেকে আমি আর কাউকে কোনোদিন কল করে ডিস্টার্ব করার প্রয়োজন মনে করিনি। ব্যাস এই তো, একটা ভালোবাসার মৃত্যু হলো। তারপর আজ 4 মাস পরে দেখা হলো আবার, কিন্তু এবার সে চলে যাচ্ছে। আমি অবন্তীকে পেছনে ফেলে শুধু সামনের দিকে পা বাড়াচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো অবন্তীকে এখন হোস্টেলে কেন উঠবে? এখানে হোস্টেলে কেন উঠবে? এখানে আমার মনে অশান্তি কাজ করতে লাগলো। আমি আবারও দৌড়ে অবন্তীকের কাছে গেলে সে আগের মতোই আমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আমি দৌড়ে তার কাছে গিয়ে বললাম, আচ্ছা, তুমি এখানে হোস্টেলে কেন? হোস্টেলে থাকি তাই হোস্টেলে। কেন? তুমি হোস্টেলে থাকবে কেন? হাজবেন্ডের বাসা কই? হাজবেন্ড মানে? কার হাজবেন্ড? আশ্চর্য, কার আবার? তোমার? আমার হাজবেন্ড কই থেকে আসবে? কেন? তোমার মা যে বললো তোমার বিয়ে হয়ে গেছে। না, মা মিথ্যে বলেছে। সেদিন তোমার সাথে কথা বলার পরে আমি সাহস করে মায়ের কাছে গিয়ে বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। ব্যাস, আমার উপর শুরু হয় অত্যাচার। আমার ফোনটাও আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু কি আর করার, বাবার দিকে তাকিয়ে সব মাথা বুঝে সহ্য করেছি। যেদিন বিয়ের তারিখ ঠিক হয় সেদিন আমি আত্মহত্যা করার হুমকি দিলে বাবা কোনো রকম করে আমার বিয়েটা থামিয়ে দেন। কিন্তু ওই দিন রাতে বাবাও আমাকে ছেড়ে চলে যান আমার আসল মায়ের কাছে। শেষ বাবাও নাই, বাসায় যে মা আছে সেটা তো সৎ মা। ব্যাস, আমার জায়গা হলো বাড়ির বাইরে। প্রতিদিনের এই অত্যাচার সহ্য হতো না জানো। আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। ব্যাস, এখন হোস্টেলে থাকি, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে দিনকাল খুব ভালোই চলে। অবন্তীকার কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তারপর তাকে বললাম, তো তুমি আমাকে বলতে পারতে না? কিভাবে যোগাযোগ করব বলো? আর নাম্বারও তো মনে ছিল না। তবে হ্যাঁ, অনেকবার তোমাকে দেখেছি, কিন্তু সাহস করে তোমার সামনে আসতে পারিনি। আমার সামনে আসতেও কি সাহস লাগতো? হ্যাঁ, তখন লাগতো। বিপদে পড়ে কারোর সামনে যেতে ভয় লাগে, নিজেকে স্বার্থপর মনে হয়। হ্যাঁ, খুব বুঝদার হয়ে গেছো। ভালো। আচ্ছা, তবে এবার আমি চাই বলে একটা রিক্সা ডাক দিলাম। রিক্সায় উঠে তাকে বললাম, ভালো থাকতে পারবেন তো? কোনো অসুবিধা হবে না তো? চেষ্টা করব ভালো থাকার। অসুবিধের সুবিধায় পরিণত হবে নিশ্চয়ই। থাপড়ে একদিনে ঠিক করে ফেলবো। অনেক কথা শিখে গেছো। রিক্সা উঠে বলছি। কিন্তু কেন? আমি বলছি না উঠতে। অনেক জোর করেই আমাকে রিকশায় তুলে রিকশাওয়ালাকে যেতে বলল। কোথায় নিয়ে যাচ্ছ? বেশি দেরি হলে হোস্টেলে গেটে তালা লাগিয়ে দেবে তো। চুপ করে বসে থাকো, আর হোস্টেলে থাকতে হবে না। আশ্চর্য তো, আমি কোথায় থাকবো? অনেক আমার কথার জবাব না দিয়ে দেখলাম ফোন বের করে কাউকে কল দিল। বলল, দোস্ত, একটু বাইরে বের হ, বিয়ে করতে যাচ্ছি, সাক্ষী লাগবে। আমি শুধু তার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। সে আমার কোমল মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আমাকে বলল, তোমার বিয়ে হয়ে গেছে আর তুমি সুখে আছো। এই কথা শুনে তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, তোমার সুখে বাধা হয়ে দাঁড়াতে চাইনি আমি। কিন্তু তার মানে এই না যে এই অনিকের ভালোবাসা কমে গেছে। অনিক অবন্তীকে সারা জীবন একইভাবে ভালোবাসবে। বলে তার বুকের কাছে আমাকে টেনে নিল, জড়িয়ে নিল তার ভালোবাসার চাদরে।